মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি বর্তমানে মারা যায়, যার জন্য ওনার ওই রাজ্যে এখন কোনো প্রধানমন্ত্রী নেই। কেননা ওনার চেয়ারটা দখল করার জন্য অনেক রাজনীতিবাদ অনেকে আশা করে বসে আছে, কিন্তু তাদের আশায় পানি ঢেলে দেয় আকাশ। আকাশ হচ্ছে আমাদের গল্পের নায়ক। আকাশ কিভাবে প্রধানমন্ত্রী হলো তা আপনারা গল্প শোনার মাধ্যমেই জানতে পারবেন, সেজন্য ধৈর্য হারালে হবে না। বর্তমানে আকাশ লন্ডন থেকে নিজের দেশে ফেরে। আকাশকে এয়ারপোর্ট থেকে নিতে আসে ওর আব্বু শাহজাহান চৌধুরী এবং ওর আম্মু মিসেস পারুল আক্তার। আকাশের একমাত্র মিষ্টি আদরের বোন ঈশাও আসে। কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ভাইয়া আমার জন্য কি এনেছিস? বাসায় আসলে দেখতে পাবি। বাবা মা ঈশা, তোমরা বাসায় যাও, আমি কিছুক্ষণ পরে আসবো। কেন বাবা, তুই একা কেন আসতে যাবি? তাছাড়া তোকে একা একা ছেড়ে দেওয়াটা কতটা রিস্ক হবে তুই কি ব্যাপারটা বুঝতে পারছিস? তা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা যাও, আমি আসতেছি। আকাশের পরিবার চলে যায় গাড়ি করে। শুধু একটা গাড়ি রেখে যায় আকাশের জন্য। আকাশ ওই গাড়ি নিয়ে চলে আসে ওর চেনা একটা জায়গায়, যেখান থেকে ওর মাফিয়া জগৎটা শুরু হয়েছিল। মালয়েশিয়া শহরে মাফিয়াদের রাজত্ব চলত। এই রাজত্ব করত মাফিয়া জগতের একে। বর্তমানে মাফিয়া জগতের সবচেয়ে টপ নম্বরে আছে একে, কেননা আজ পর্যন্ত কেউ একে দেখেনি, নাই ওর লোক দেখেছে কখনো। আকাশ গাড়ি থেকে নেমে চলে যায় আর ভাবতে থাকে, এই জায়গাটা ধরে আকাশের পথ চলা। এই জায়গাটার জন্য আজকে সারা দেশের লোক একে চেনে। এতক্ষণে আপনাদের বুঝতে বাকি রইল না যে এই আকাশই হচ্ছে একে। আকাশ ওখানে বসে থাকলো। কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি আসে আকাশের সামনে। গাড়ি থেকে কালো বুট শুট পরা কয়েকজন লোক নামে আকাশের সামনে। কে রে তুই, এখানে এভাবে বসে আছিস কেন? আমি এখানে কেন বসে আছি তার উত্তর তোদের দিতে হবে। আকাশের এমন কথা শুনে ওরা কিছুটা আশ্চর্য হয়, কেননা ওদের পোশাক দেখে যে কেউ ভয় পাওয়ার কথা, কিন্তু সেখানে আকাশ তো ভয় পাওয়া দূরের কথা, ওদের চোখে চোখ তুলে কথা বলছে। তোর তো সাহস আসলেই অনেক বেশি, তবে এতটা সাহস দেখানো ভালো না, কারণ এই সাহসের জন্য তোকে আজকে মরতে হবে। ওদের কথা শুনে আকাশ হাসতে থাকে, কেননা এই হাসির মানে শুধুমাত্র আকাশই জানে। মানুষ মারা আমার পেশা, আর সেখানে কিনা তোরা আমাকেই ভয় দেখাচ্ছিস। কে তুই? তোর এই হাসিটা আমাদের খুব চেনা চেনা লাগছে। এরকম করে তো আমাদের... হ্যাঁ, ঠিকই ধরেছিস, আমি তোদের। আকাশের কথা শুনে আসিফ দৌড়ে আসে আকাশের পায়ের কাছে, এসে পা ধরে থাকে। বস, আমি আপনাকে চিনতে পারিনি, মাফ করে দিন আমায়। এই জায়গায় আপনি ছাড়া অন্য কেউ আসে না, তাই আমরা এই কথাগুলো বললাম। মাপ চাইতে হবে না, তোমরা যে নিজেদের কাজ করে যাচ্ছ তা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। এদিকে আকাশ আসিফকে ওর পায়ের কাছ থেকে ওঠাতে যাবে, ওই সময়ই আরেকটা গাড়ি থেকে গুলি করতে থাকে। গুলির শব্দ শুনে ওরা আশেপাশে লুকিয়ে যায়। আসিফ, ওরা কি করে খবর পেল? বস, জানি না কি করে পেল। তাছাড়া আপনি আসবেন এই কথাই তো আমরা জানি না, তাহলে অন্য দলের মাফিয়া কি করে জানবে? এখন কথা না বলে ওদের মোকাবেলা করতে হবে। মেশিন বের করে দাও আমাকে। আসিফ ওদের গাড়ির কাছে গিয়ে সবচেয়ে লেটেস্ট মেশিনটা আকাশের হাতে তুলে দেয়। আকাশ ওই মেশিনটা দিয়ে গুলি করতে থাকে, এতে করে ওই গাড়িটা থেমে যায়। আকাশের লোক গাড়িটার দিকে এগোতে থাকে। ওই গাড়ি থেকে সাদা পোশাক পরা কয়েকজন লোক নামে। ওরাও গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে আকাশের লোকেদের উপরে। এইভাবে 30 মিনিট ধরে ওদের এই যুদ্ধটা চলতে থাকে। এতে করে আকাশের দলের 2 জন লোক মারা যায় এবং ওই দলের লোকেদের সবাইকে মেরে ফেলে। সবাইকে মারা শেষ হলে আকাশ প্রশ্ন করে বসে আসিফকে। আসিফ, এই সাদা পোশাকে লোকগুলো কারা? বস, আমাদের শহরে বর্তমানে 3টা গ্যাং যুক্ত আছে। 1 নম্বরে আমরা আছি এবং 2 নম্বরে আছে এই সাদা পোশাকের লোকগুলো। 3 নম্বরে আছে লাল চোর পরা লোকজন।
তবে ওদের রাস্তায় খুব কম দেখা যায়। এরপর যারা আছে ওরা সবাই ছোটোখাটো মাফিয়া, ওদের হয়ে কাজ করে। তা না হয় বুঝলাম, কিন্তু ওরা কি করে বুঝলো আমরা এখানে আছি? আমি নিজেও বুঝতে পারছি না। আমি এখানে আসি এই কারণে, আপনি যখনই এই দেশে আসেন তখনই এই জায়গাটায় আসেন, তাই আমি এখানে আসি যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে কেউ। তুমি যে এখানে আসবে তা কি কেউ জানে? না বস, কেউ তো জানে না। গাড়িতে তো জিপিএস লাগানো আছে, ওই জন্যেই আমাদের সবগুলো গাড়ির জিপিএস খুলে ফেলবে, কারণ ওদের দলে কোনো হ্যাকার থাকলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। ওরাই জিপিএসের সাহায্যে আমাদের সব কিছু মনিটরিং করতে পারবে, আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু। আমি এখন বাসায় যাচ্ছি, তোমরা এই জায়গা পরিষ্কার করে নাও এবং তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও, কারণ যে কোনো মুহূর্তে এখানে ওদের লোকজন নিয়ে চলে আসতে পারে। ওকে বস, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে কী করে? তা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি 7 দিনের জন্য ব্যস্ত থাকব, তাই আমার সাথে এই 7 দিন কোনো কন্ট্যাক্ট করবে না। যা কিছু হোক না কেন আসিফ তুমি সামলে নিও। চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। আকাশ ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নেয়, কেননা আগামী কয়েকদিন ধরে আকাশ অনেকটা ব্যস্ত থাকবে। কী কারণে ব্যস্ত থাকবে তা আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যেই। পরের দিন সকাল, আকাশ ওর বাবার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। ওখানে কিছু পেপারস আছে, ওই পেপারসগুলোতে সাইন করার জন্য আসে। এতে করে ওনারা তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিতে পারবে। আবু, আর কোনো কাজ আছে কি? বেশি কিছু না, তুই যেহেতু এই রাজ্যের প্রধানমন্ত্রী হবি, তাই বর্তমানে তোকে এই দেশের সম্পর্কে জানতে হবে, এখানকার সব কিছু। এতে করে তোর বুঝতে সুবিধা হবে। ওই সব তো বই পড়লেই বুঝে যাব। তুই আজকে এখানে থেকে এই অফিসের লোকজন কেমন তা দেখ, কারণ এখনও তোকে কেউ চিনে না, তাই সব তথ্য তুই নিতে পারবি। আকাশ ওর আব্বুর কথায় পুরো অফিস ঘুরে দেখে। পুরো অফিসটা ঘুরে আকাশ যা বুঝতে পারে এবং নিজের মধ্যে বলতে থাকে, আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আমি তো তার পুরোই উল্টো। তবে আমি তো কোনো খারাপ কাজ করছি না যে কেউ আমাকে খারাপ বলতে পারবে। কথাগুলো মনে মনে বলল। ওই দিন আকাশ কাজ করে বাসায় ফিরছিল, তখন রাস্তায় ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে। তখন অনেক মানুষদের দেখে ঠিকমতো ট্রাফিক আইন অনেকেই মানছে না, সবাই যে যার মতো করে চলতে থাকে। এতে আকাশের একটু অবাকই লাগলো, কেননা প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরেই এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ট্রাফিক সিগন্যাল শেষ হওয়ার সময় আকাশ কয়েকটা মেয়েকে দেখতে পায় রাস্তা পার হচ্ছে, তবে কোনো মেয়েরই মুখ দেখা যাচ্ছে না। তবে সবগুলো মেয়ের থেকে একটা মেয়েকে আকাশের অনেক ডিফারেন্ট মনে হচ্ছে, তাই আকাশ ওই মেয়েটাকে ভালো করে দেখতে থাকে এবং দেখার মাঝে কয়েকটা ছবি তুলে রাখে, কেননা যাতে করে পরে কাজে দিতে পারে। সেভাবে ছবি উঠিয়ে নেয়। এইদিকে মেয়েটা চলে যায় ওই মেয়েগুলোর সাথে। আকাশ বাড়িতে না গিয়ে ওদের অফিসে যায়। আকাশদের অফিসটা অনেক বড়। এই দেশে টপ নাম্বারের মধ্যে 2 নাম্বার আছে আকাশদের বিজনেস। আব্বু, তুমি কোথায়? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি বাইরে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি সিকিউরিটিকে বললে ওরা তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে আব্বু, আমি অপেক্ষা করতেছি। আকাশ অপেক্ষা করতে থাকে। ওই সময় সিকিউরিটি এসে আকাশকে সালাম দিয়ে গেট খুলে দেয়। আকাশ ওর আব্বুর সাথে দেখা করে সবটা জানায়। কাগজপত্র রেডি হতে এখনও 3-4 দিন সময় লাগবে, তাই আমাকে 4 দিন পর যেতে বলেছে। এরপর বাকিটা তখন বুঝিয়ে দিবে। তাহলে তুমি বরং এই কয়েকদিন অফিসে এসে দেখাশোনা করতে থাকো। না আব্বু, আমার অন্য কাজ আছে, ওই কাজগুলো শেষ করে তারপর। এখন আমি তাহলে আসি। অফিস থেকে বের হওয়ার সময় আকাশ গেটের সামনে একটু আগে দেখা মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা গাড়িতেই ছিল, কিন্তু তাও অনেক দামি একটা গাড়ি। গাড়ির কাজ খোলা থাকায় আকাশ মেয়েটাকে দেখতে পায়, কিন্তু মেয়েটার কাছে যাওয়ার আগেই মেয়েটা চলে যায়। তাই আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই এশা বলে ওঠে, ভাইয়া আমার জন্য কি এনেছিস? তোর জন্যই তো সব আনলাম। ওই যে কালো লাগেজটা,
ওই লাগেজের ভিতরে যা যা আছে সবই তো তোর। সত্যি ভাইয়া? আমি তো আরো অন্য ব্যাগগুলো চেক করে শেষ। যাই, আমি আমার ভাগেটা নিয়ে আসি। ঈশা ব্যাগ নেওয়ার জন্য রুমে আসে। তখন আকাশও আসে। আকাশ মোবাইলটা বিছানায় রেখে ফ্রেশ হতে চলে যায়। তখনই ঈশা আকাশের মোবাইলের দিকে তাকায়। তখন ঈশা আকাশের মোবাইলে কয়েকটা ছবি দেখতে পায়। ছবিগুলো দেখে মেয়েটার কোনো চেহারা দেখতে পায় না, শুধু মেয়েটাকে দেখতে পায়। সাথে ওর কানের দুল আর পায়ের নূপুর দেখতে পায়। কানের দুল আর পায়ের নূপুরগুলো অসাধারণ ছিল, তাই ঈশা ভালো করে দেখতে পায়। তখনই আকাশ ফ্রেশ হয়ে বাইরে চলে আসে আর দেখে ঈশা ওর মোবাইল নিয়ে কি যেন দেখছে আর বিড়বিড় করছে। ঈশা, তুই মোবাইলে কি দেখতেছিস? এই যে কানের দুল আর নূপুর। কি? আমার মোবাইলে এই ধরনের ছবি কই থেকে আসবে? আসে নাই, তুই তো নিজেই ছবিগুলো তুললি। আমি কখন তুলেছি? এই দেখ, আমি এটার কথা বলতেছি। আকাশের মোবাইলে থাকা ছবিগুলো আকাশকে দেখায়। এই মেয়েটার কথা বলতেছিস? আরে, এই মেয়েকে তো আমি রাস্তায় দেখেছি, তাই কয়েকটা ছবি তুলে রেখেছি। আমাকে কিন্তু এই কানের দুল আর নূপুরটা কিনে দিতে হবে। আচ্ছা, কিনে দেব। ওই দিন আকাশ রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুমোচ্ছিল। ঈশা আকাশের রুমে গিয়ে দেখে আকাশ ঘুমাচ্ছে, তাই ঈশা আকাশকে ঘুম থেকে ওঠানোর জন্য পানি মারে। কি হলো এটা? কিছুই হলো না। কালকে কি বলেছিলি মনে ছিল না? কি বলেছিলাম? তুই না আমাকে বলেছিলি কানের দুল আর নূপুর কিনে দিবি? এই এক রাতেই ভুলে গেলি? তুই কি বলতো, আমাকে একটু রেস্ট তো করতে দিবি, তা না করে। আচ্ছা যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তুই বরং নিচে যা, তারপর না হয় আমরা বের হব। ঈশা নিচে চলে আসে। আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। নাস্তা করে ঈশাকে নিয়ে বের হয়ে যায়। ওখানকার বিখ্যাত শপিং মল আছে, নাম সেন্ট্রাল মার্কেট। ওই মার্কেট মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত। মার্কেটের সামনে আসে আকাশ ঈশাকে নিয়ে। ঈশা, তুই ভিতরে যা, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। আচ্ছা ভাইয়া, তুই আয়, আমি যাচ্ছি। আকাশ গাড়ি নিয়ে পার্কিং লটে চলে যায়। অন্যদিকে ঈশা শপিং মলের ভিতরে চলে যায়। তখনই লাল পোশাক পরা কয়েকজন ছেলে ঈশাকে বাজেভাবে কথা শোনাচ্ছে। ঈশা ভিতরে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ গাড়ি পার্ক করে মলের সামনে আসতেই দেখে ঈশা দাঁড়িয়ে আছে, তাই ঈশাকে বলে, কিরে, দাঁড়িয়ে কেন আসিস? ভাইয়া, ওই ছেলেগুলো আমাকে অনেক বাজে বাজে কথা বলছে। আকাশের কথায় ঈশা লাল পোশাক পরা ছেলেগুলোকে দেখিয়ে দেয়। তাদের পোশাক দেখে আকাশের মনে পড়ল ওই দিনটার কথা। কেননা আসিফ বলেছিল লাল পোশাক পরা ছেলেদের ব্যাপারে। ঈশা, ওদের সাথে না লাগাটাই ভালো হবে। দেখছিস না ওরা কতজন লোক? তাতে কি, তুই কি ওদের ভয় পাস নাকি? কয়দিন পর তো এই রাজ্যের মানুষ তো তোকে ভয় পাবে। এখনকার সময় আর তখনকার সময়ের অনেক ব্যবধান, তুই তো জানিস। আমি এত কিছু জানতে চাই না, তুই ওদের উচিত শিক্ষা দিয়ে এরপর ভিতরে আসবি। কথাগুলো বলে ঈশা ভিতরে চলে যায়। ওইদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না, কারণ এখন যদি আকাশ এরকম ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে প্রধানমন্ত্রী হতে সমস্যা হয়ে যাবে। তাই আকাশ এখন কিছু কৌশল অবলম্বন করতে হবে। তাই আকাশ অনেক ভেবেচিন্তে দেখল পাশেই সাদা পোশাকের দুজন লোক যাচ্ছে। এই সুযোগ, ওদের দুই দলের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিলে আমার উপরে কোনো সমস্যাই হবে না। যেই বোঝা সেই কাজ। সাদা পোশাকের লোক যেতেই আকাশ ইচ্ছে করে বাড়ি দেয়, লাল পোশাক পরা লোকেদের উপরে ফেলে দেয়। তখনই হলো আসল কাণ্ড। ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে, কেননা ওরা এক দল আরেক দলকে কখনোই দেখতে পারে না। তাই সুযোগ পেলেই ওরা মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওরা অনেকেই ফ্লোরে শুয়ে যায়, কেননা অনেকেই আহত হয়। এদের মারামারি শেষ হলে আকাশ ভিতরে ঢুকে যায়। মারামারি করা শেষ তোর? শেষ। তুই দাঁড়িয়ে না থেকে দুল আর নূপুর খুঁজলেই তো পারতি। আমার কাছে কি ছবি আছে যে আমি জানবো? সেই জন্য তোর অপেক্ষা করেছিলাম। এখন চল ভেতরে যাই। আকাশ ঈশাকে নিয়ে ভিতরে যায়।
ওখানে অনেকেই হীরের দোকানে চেক করেও ওরা কানের দুল আর নূপুর খুঁজে পায়নি। তাই একটা দোকানে অর্ডার করে দেয় নূপুর ও কানের দুলের জন্য 10,000 রিঙ্গিট দিয়ে নেয় দোকানদারকে। বাকি রিঙ্গিট দুল আর নূপুর নেওয়ার সময় দেবে। শপিং মল থেকে বের হওয়ার সময় ঈশা খেয়াল করে ওই মেয়েটাকে। কোন মেয়েটা ঈশা? আরে তোর মোবাইলে থাকা মেয়েটার। ওই মেয়েটা এখানে কি করে আসবে? চল তো বাসায় যাব, তোকে নামিয়ে দিয়ে আমাকে অন্য আরেকটা জায়গায় যেতে হবে। আচ্ছা চল। আকাশ ঈশাকে নিয়ে বাড়ি চলে যায়। ওকে নামিয়ে দিয়ে আকাশ চলে আসে বাটারফ্লাই জঙ্গলে। এই জঙ্গল মালয়েশিয়ার বিখ্যাত। আকাশ ওখানে আসার পর ওর ঘড়িতে থাকা একটা বোতামে চাপ দেয়। এতে করে জঙ্গলের ভিতরের মাটির নিচে থাকা পথ তৈরি হয়ে যায়। আকাশ সেই পথ ধরে নিচের দিকে নামতে থাকে। ওখানে সবাই আকাশের নাম ধরে জয়ধ্বনি দিচ্ছে। তোমাদের এখনকার পরিস্থিতি কেমন? বস, এখানকার পরিস্থিতি অনেক ভালো। আপনাকে এই নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আমাদের এখানকার মাফিয়া থেকে শুরু করে বড় বড় নেতারা পর্যন্ত ভয় পায়, যার জন্য আমাদের পিছনে কেউ লাগতে আসে না। তা না হয় বুঝলাম, কিন্তু এতে করে সাধারণ মানুষের কোনো ক্ষতি হচ্ছে না তো? বস, আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। এই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমার এখানে যে কারণে আসা, সাদা গ্রুপ ও লাল গ্রুপ, এদের মধ্যে কি আগে থেকে কোনো শত্রুতা আছে কি? বস, আসলে সমস্যাটা হয়েছে কি, ওরা দুই মাফিয়াই যাচ্ছে একে একে অন্যকে মেরে তাদের জায়গা দখল করার জন্য। এই জন্য ওদের মধ্যে সারাক্ষণ মারামারি এগুলো চলতে থাকে আর কি। আমাদের লোকদের সতর্ক থাকতে বলবে। জি বস, তাই হবে। তাহলে আমি এখন যাচ্ছি, তোমরা এই দিকটা সামলে নিও। তাছাড়া 5 দিন পর আবার আসবো। এর মাঝে তোমরা কোনো ঝামেলায় জড়াবে না, আর না কোনো অপারেশনে যাবে। আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ করব। আকাশ ওখান থেকে চলে আসে, কেননা ওখানে থাকা যাবে না সেজন্য। এইদিকে আকাশ একটা অনাথ আশ্রমে যায়, কেননা আকাশের বেশিরভাগই টাকা এখানে দেয়, যাতে করে এই বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। আকাশ আশ্রম থেকে বের হওয়ার সময় আবার ওই মেয়েটাকে দেখতে পায়, তবে প্রতিবারই মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আকাশ ভেবেছিল মেয়েটার সাথে কথা বলবে, কিন্তু এতে করে মেয়েটা আকাশকে খারাপ ভাবতে পারে। তাই আকাশ মেয়েটার সাথে কথা বলেনি। আকাশ মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, মেয়েটার জামা আটকে যায় আকাশের ঘড়ির সাথে। এতে করে ওরা দুজনেই থেমে যায়। সরি, আমি খেয়াল করিনি। কোনো ব্যাপার না, আসলে আমারই ভুল হয়েছে। এরকম জামা পরাটা ঠিক হয়নি। এদিকে আকাশ মুগ্ধ হয়ে মেয়েটির কণ্ঠ শুনছে, কেননা মেয়েটির কণ্ঠে জাদু আছে। নয়তো এত সুন্দর করে কথা কিভাবে বলবে? এসব কথা আকাশ ভাবতে থাকে। তখনই মেয়েটি আকাশের চোখের সামনে তুড়ি বাজায়। কি ভাবছেন এমন করে? না, কিছু না। তাহলে ঘড়ি থেকে জামাটা সরিয়ে দিন। ও হ্যাঁ, দিচ্ছি। আকাশ ঘড়ি থেকে জামাটা খুলে দেয়। এতে করে মেয়েটা কিছুটা দূরে গিয়ে বলে ওঠে, এই যে মিস্টার, দাঁড়ান। ইরার কথায় আকাশ দাঁড়িয়ে যায়, সাথে ভাবতে থাকে। এই রে, ভুল কিছু করে ফেললাম না তো? নয়তো এভাবে ডাক দিবে কেন? কি হলো, ওই দিকে তাকিয়েছেন কেন? আমার দিকে তাকান, তাকান বলছি। ইরার রাগী কথায় আকাশ পিছনে ফিরে তাকায় ভয়ে ভয়ে। দেখে মনে হচ্ছে আকাশ এখনই মনে হয় কেঁদে দেবে। আমাকে ডেকেছেন আপু? আপু কথাটা শুনে ইরা আকাশের কাছে গিয়ে আকাশের শার্ট ধরে বলে, ওই, আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে দেখতে কি আপুতের মতো লাগে বল? বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে বলতে চাইনি, ভয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে, বিশ্বাস করুন। কি, তুই আমাকে দেখে ভয় পেলি? যাক, ভালোই হয়েছে, আমাকে দেখে তোর ভয় লাগলো। তা আশ্রমে কি তোর? না মানে ওই, যা বলার স্পষ্ট করে বল। আর তোর মুখে এটা লাগিয়েছিস? তোর তো চেহারা দেখা যাচ্ছে না। আসলে আমি এখানে রিঙ্গিট দেওয়ার জন্য এসেছি, আর বাইরে অনেক রোদ, সেজন্য এটা দিয়েছি। হ্যাঁ, ঠিক বলেছিস, বাইরে অনেক রোদ, তাই এখন যেতে পারছি। আর একটা কথা, এমন হ্যাবলা হলে তো এই শহরে টিকতে পারবি না। কি বলছেন এইসব? ঠিক বলেছি, এখন যেখানে যাওয়ার ইচ্ছে যেতে পারিস। আকাশ ওখান থেকে চলে এসে গাড়িতে এসে বসে, এসি চালু করে দেয়।
সাথে ভাবতে থাকে। কুল ডাউন আকাশ, কুল ডাউন। এভাবে একটা মেয়ের সামনে তুই, সি সি আকাশ সি। যেখানে সবাই তোকে ভয় পায় সেখানে কিনা তুই একটা সামান্য মেয়ের সাথে এমন হয়ে গেলি। এগুলো ভেবে আকাশ গাড়ি নিয়ে বের হয়। রাস্তায় আকাশ আসার সময় সামনে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটা ফাঁকা কিনা তা বোঝা যাচ্ছে না, তাই আকাশ চেক করার জন্য গাড়ির সামনে আসে। গাড়ির সামনে আসার পরই কয়েকজন লোক আকাশের সামনে আসে। কে আপনারা? আমার পথ আটকে কেন দাঁড়িয়েছেন? ওরা কোনো কথা না বলেই আকাশকে মারতে থাকে। ওরা যে আকাশকে মারবে পিছন থেকে তা আকাশ বুঝতে পারেনি। যদিও আকাশও কম না, মার খাওয়ার সাথে সাথে আকাশও ওদেরকে অনেক মেরেছে। ওরাও আকাশের হাতে মার খেতে থাকে। এক পর্যায়ে ওরা ওখান থেকে চলে যায়। ওরা চলে আসার পর আকাশও চলে আসে ওর বাড়িতে। বাড়িতে সবাই আকাশের এমন অবস্থা দেখে কিছুটা বিচলিত হয়, তাই ওরা একের পর এক আকাশকে প্রশ্ন করতে থাকে, কিন্তু আকাশ কোনো প্রশ্নের উত্তরই দেয় না। আকাশও রুমে চলে আসে। রুমে আসার পর এশাও আকাশের আব্বু ওখানে আসে। ভাইয়া, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসেছি। তোর কোথায় কোথায় লেগেছে আমাকে বল, আমি লাগিয়ে দিচ্ছি। আমি ঠিক আছি, শুধু একটু লাল হয়ে আছে দাগগুলো। কারা তোকে মেরেছে? আমি ঠিক জানি না, তবে এইটুকু বুঝতে পেরেছি ওরা সকালের সেই লোকগুলো হবে। সকালে লোকগুলো মানে? ঠিক আছে, আমি বলছি, তুমি শোনো। এরপর আকাশের আব্বুকে সব ঘটনা খুলে বলতে থাকে, কেননা না বললে তো আপনারা বুঝতেই পারবেন না কি থেকে কি হয়ে গেল। সেজন্য ওখানে কি কি হয়েছে কথাগুলো বলে শেষ করে। তা তো বুঝলাম, এখন থেকে একা একা কোথাও বের হবি না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, তোর 3 দিন বাকি আছে প্রধানমন্ত্রী হওয়ার, তাই এখন কোনো ঝামেলার দরকার নেই। ঠিক আছে আব্বু, আমি তাহলে বের হব না। ঈশা, তুমি দেখো তো ওর কোথায় কোথায় ব্যথা আছে, ওখানে ওষুধ লাগিয়ে দাও। আচ্ছা আব্বু, ওষুধ লাগিয়ে দিব, তুমি যাও। এশা আকাশের ব্যথা জায়গাগুলোতে ওষুধ লাগাতে থাকে। অন্যদিকে আকাশও তো ইরার কথা মনে করতে থাকে। ইরার কথা মনে করতে করতে আকাশ মাঝে মাঝে মুচকি হাসি দেয়, যা এশা খেয়াল করে। তাই এশা আকাশকে বলে, ভাইয়া, কার কথা ভাবছিস তুই যে এমন করে হাসতেছিস? কার আবার? ওই মেয়েটার। আকাশ কথাটা মুখ ফসকে বলে দিল, তাই জিহব্বা চাপ দিল। এই না না বোন, বিশ্বাস কর, কোনো মেয়ের কথা ভাবছি না আমি। আমি তো তোর বোন, আমাকে বলতে সমস্যা কি বল না। কোন মেয়ে ভাইয়া, প্লিজ বল। আরে ওই ছবিতে থাকা মেয়েটার কথা বলছি। আজকে দেখা হয়েছিল মেয়েটার সাথে, কথাও হয়েছিল। কি মধুর কণ্ঠ মেয়েটার। ওই কুত্তা, তুই না বলেছিলি আমার কণ্ঠ অনেক সুন্দর? সে তুই কিনা অন্য মেয়েকে নিয়ে? তোকে ভাই ডাকবো না আর। বোন রাগ করিস না, আমার তো মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর কণ্ঠ ওই মেয়েটার থেকে অনেক মধুর। তা ভাইয়া, ওই মেয়েটার নাম কি? এই রে, নামটাই তো জিজ্ঞাসা করিনি। কি রে, বল নাম কি মেয়েটার? ঈশা, আমি না, নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। জানতাম এমন কিছুই হবে, তোর দ্বারা কিচ্ছু হবে না। কাল গিয়ে আমার কানের দুল আর নুপুর নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুই এখন আমার জন্য খাবার নিয়ে আয়। এশা আকাশের জন্য খাবার নিয়ে আসে। খাবার এনে আকাশকে খাইয়ে দেয়। পরের দিন সকাল, আকাশ রেডি হয়ে চলে যায় শপিং মলে, যেখানে আকাশের কানের দুল আর নুপুরের অর্ডার দিয়েছিল। ওই দোকানে গিয়ে রসিদ দেখায়। রসিদ দেখালে ওরা কানের দুল ও নুপুর প্যাক করতে থাকে। আকাশ বাকি রিগেট কাউন্টারে দিতে যায়। ওইদিকে তখন ইরাও ওই দোকানে চলে আসে। কাউন্টারে রিগেট জমা করে। কাউন্টারে রিগেট জমা করে আকাশ চলে আসে কানের দুল ও নুপুর নেওয়ার জন্য। তখনই আবারও ইরার সাথে দেখা। ইরাও আরেকটা বানানোর জন্য এসেছে। তখনই ইরা চোখ যায় সেই ডিজাইনের কানের দুল ও নুপুরের দিকে। আচ্ছা, এই সেম ডিজাইনের দুল আর নুপুর এগুলো কে কিনেছে? এইগুলো আমি কিনেছি। পিছন থেকে আকাশ কথাটা বলে। আকাশের কথা শুনে ইরা পিছনে তাকায়।
ও আপনি কিনেছেন এইগুলো? সত্যি আপনার গার্লফ্রেন্ড কতটা লাকি হবে যে আপনি তাকে এইগুলো গিফট করবেন। এক্সকিউজ মি, আপনি ভুল করছেন। আমি এগুলো আমার বোনের জন্য অর্ডার দিয়েছি। কি বললেন? আপনি আপনার বোনের জন্য এত রিঙ্গিট খরচ করে বানিয়েছেন? আমার একমাত্র বোন, ও আমার থেকে কোনো কিছু চাইলে আমি না করতে পারি না। কিন্তু আপনার কানে একটা দুল কেন? আর বলবেন না, গতকাল একটা দুল হারিয়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি এরকম আর একটু বানিয়ে দেওয়ার জন্য। আসলে এটা খুব দামি তো, তাই এনারা সব সময় এগুলো বানিয়ে রাখে না, তাই অর্ডার দিয়ে বানাতে হয়। ঠিক বলেছেন। আমিও আমার বোনকে নিয়ে এসেছি, কিন্তু কোনো দোকানে পাইনি, তাই এখানে এসে অর্ডার দিয়েছি। আপনি তাহলে অর্ডার দিয়ে দেন। আমার অর্ডার করা শেষ। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, কোনো কিছু বলবেন? না মানে, আমরা দুজনে যখন একই জিনিস নিতে আসছি, তাই কিছু মনে না করলে চলুন কফি খাওয়া যাক। আমি কিছু মনে করিনি, চলুন কফি খাওয়া যাক। আকাশ প্যাকেটটা হাতে নিয়ে বেরিয়ে আসে। ওইদিকে ওরা কফি শপে বসে কফি খাচ্ছে, সাথে দুজন দুজনের সাথে পরিচয় হচ্ছে। আপনার নামটা এখনও জানা হলো না। আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আমার নাম আকাশ। বাকি পরিচয়টা গোপন থাক, কখনো না কখনো জানতে পারবেন। তা জানার জন্য আপনাকে পাবো কোথায়? তাহলে আমার সাথে এক কপি ছবি তুলে রাখেন, তাহলেই হবে। এরপর বাকি পরিচয় আপনি নিজেই পেয়ে যাবেন। আকাশের কথা মতো ওরা দুজনে একটা ছবি তুলে দেয়। ছবি তুলে আকাশ নিজের মোবাইলটা নিয়ে নেয়। আজকে তাহলে উঠি। ইরাও আকাশের কথা মতো প্রকাশ করে ওখান থেকে উঠে আসে। আকাশ বাড়িতে এসে এশাকে দুলার নূপুরগুলো দিয়ে দেয়। এশা তো ওইগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায়। ওইগুলো নিয়ে নিজের রুমে চলে যায় এশা। এদিকে আকাশ নিজের রুমে চলে আসে। এদিকে আস্তে আস্তে 3 দিন কেটে যায়। ওই রাতে আকাশের ফোনে একটা কল আসে। কলে জানিয়ে দেওয়া হয় কাল সকালে আকাশ যেন তাড়াতাড়ি করে অফিসে চলে আসে, কেননা কাল আকাশের অভিষেক হবে। মনে হচ্ছে আকাশ কাল প্রধানমন্ত্রী পদে ঘোষণা করা হবে। খবরটা পেয়ে আকাশ ওর বাবা মাকে ও এশাকে কথাগুলো জানায়। কথাটা শোনার পরই ওনারা অনেক খুশি হয়। রাতে আকাশ ঘুমিয়ে পড়ে। এইদিকে ইরা, ইস, আমিও কতটা বোকা। ওই দিন যদি এই ছেলেটার নাম্বার নিয়ে আসতাম তাহলে কতটা ভালো হতো। তা না করে এনেছি ছবি। এবার এই ছবি দিয়ে কি করে ওই লোকটাকে খুঁজবো? কে কি খোঁজার চেষ্টা করতেছে? আর বলো না, তোমার জামাইকে কি করে খুঁজে বের করব তার উপায় বলে দাও। কি বলছিস কি মা? তার মানে তুই বিয়ে করতে রাজি হয়েছিস, কিন্তু কাকে করবি বিয়ে? কাকে আবার? এই দেখো ছবি। এবার বলো কেমন দেখতে তোমার জামাই? মাশাআল্লাহ, অনেক সুন্দর, হ্যান্ডসাম। তার ছেলেটার নাম কি করে, কি কোথায় থাকে? আব্বু, তুমিও না? এসব জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? সে কখন বিয়ে করে নিয়ে আসতাম? কি বলিস এইগুলো? যখন ছেলেটার সম্পর্কে কিছুই জানিস না, তখন ভালো লাগলো কিভাবে, আর ছবিটা তুললি কিভাবে? তাহলে তোমাকে সবটা বলি, তুমি শুধু শুনতে থাকো। এরপর ইরা ওর বাবাকে সব কথা বলতে থাকে। সব কথা শোনার পর উনি বুঝতে পারে যে ইরা ওই ছেলেটাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু আদেও ছেলেটা ভালো কিনা তা না জেনে ইরা কোনো ডিসিশন নেবে না। দেখ মা ইরা, তুই যাকে পছন্দ করবি তার সাথেই তোর বিয়ে দেব, কিন্তু আগে দেখ ছেলেটা ভালো কিনা। যদি ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি ছেলেটা রিঙ্কিট কমও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। পরের দিন সকালে আকাশের পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আকাশ এবং ওর পরিবারের সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। আকাশের বাবা মা ও বোনকে স্টেজের সামনে বসানো হয় এবং আকাশকেও বসানো হয় স্টেজের উপরে। অনুষ্ঠান শুরু করলো। একের পর এক অনেক রাজনীতিবিদরা বক্তব্য দিচ্ছে। সব শেষে এবার আকাশকে মাইক্রোফোনের সামনে কিছু বক্তব্য দেওয়ার জন্য আসতে বলা হয়েছে। তবে আকাশের একটা শর্ত, লাইভে আসবে। সত্যটা হলো আমার চেহারা যেন কোনো ক্যামেরাতে না আসে।
এক কথায় আমার মুখটা ঝাপসা করে দিতে হবে। তাই আমি যখন ওখানে গিয়ে বক্তব্য দেব তখন এই কাজটা আপনারা করবেন। বাকি রইল মোবাইল দিয়ে কেউ ভিডিও করবেন না। যদি কোনো চ্যানেলে আমার ছবি আসে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর আমি ওই চ্যানেলটা বন্ধ করে দেব। তাই আপনারা ভেবে নিন কী করবেন। কেন এই কথাটা আমি বলেছি তা মাইকের সামনে আমি আপনাদের উত্তরটা দেব। এরপর বাকি রিপোর্টাররা ভেবেচিন্তে ঠিক করলো তারা বর্তমান প্রধানমন্ত্রীর চেহারা দেখাবে না। ওনাদের কথায় আকাশ মাইক্রোফোনের সামনেই আসলো, এসে নিজের বক্তব্য দেওয়া শুরু করলো। শুরুতে আপনারা সবাই আমার সালাম নেবেন। আপনারা হয়তো জানেন আমি কিভাবে এই চেয়ারে বসার অনুমতি পেয়েছি। তাই আমি চাই আপনারা যারা আমার থেকে সিনিয়র তারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। তার সাথে আরও একটা কথা না বললেই নয়। আপনারা হয়তো ভেবেছেন আমি কেন আমার ফেস না দেখাতে বলেছি। এর নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। সেই কারণ হলো আমি এখানে হিরো হতে আসিনি, এসেছি মানুষের সেবা করার জন্য। আজকে আমার ছবি আপনারা পেপার নিউজে দেখাবেন, এতে করে অনেকে আমাকে চিনবে প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু আমি চাই সাধারণ মানুষের পাশে থেকে ওনাদের সেবা করার জন্য। আমি প্রধানমন্ত্রী জানার পর অনেকে আমার সাথে কৌশল বিনিময় করতে আসবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, আমার চেয়ারে লেগে থাকা প্রধানমন্ত্রীকে দেখে নয়। আকাশের এমন বক্তব্যে সবাই তালি দিতে থাকে, কেননা আকাশের কথাগুলো সবার পছন্দ হয়েছে। ওই দিন আকাশের সামনে একটা রেজিস্টার খাতা দেয়, ওখানে সাইন করলে আকাশ প্রধানমন্ত্রী হয়ে যাবে। রেজিস্টার খাতা এগিয়ে দিল, আকাশ ওখানে সাইন করে দেয়। সাইন করাটা শেষ হলে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে বাড়িতে। এখন আকাশের সাথে সিকিউরিটি দেওয়া হয়। এখন থেকে প্রতিদিন 30 জন কমান্ডো এবং 5 জন পুলিশ থাকবে আকাশের নিরাপত্তার জন্য। বাড়িতে কমান্ডো মোতায়েন করা হয়েছে। আকাশ ওর পরিবার নিরাপদে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে আকাশ ওর বাবা মাকে সালাম দিল। সত্যি আজকে আমি গর্বিত তোকে নিয়ে। সত্যি ভাইয়া, আমার কত যে ভালো লাগছে। আমার ভাইয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী। বাবা, তুমি দোয়া করো আমি যেন আদর্শের সাথে আমার কর্তব্য পালন করে যেতে পারি। দোয়া করি। এখন তুই কালকের জন্য প্রস্তুত হ, কারণ কাল তো তোকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ আব্বু, ঠিক বলেছো। তখনই কমান্ডো এসে হাজির। স্যার, আপনার নিরাপত্তার জন্য আমি এবং আমার টিম কাজ করে যাব। স্যার, আমাকে কন্ট্রোল রুম থেকে জানিয়েছে আপনার জন্য বর্তমানে একজন পিএ লাগবে। আগের যিনি ছিল উনি জড়িত ছিল সাবেক প্রধানমন্ত্রীকে মারার পেছনে, তাই আপনার জন্য নতুন করে পিএ নির্বাচন করা হবে। তাই ততদিন আপনাকে সবটা একা সামলাতে হবে। তবুও চিন্তা করবেন না, আমি আপনার সাথে সব সময় থাকব। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। স্যার, আমার নাম মোহন। আচ্ছা আসিফ, আমি যদি আমার বোনকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখে দেই তাহলে তো কোনো অসুবিধা হবে না? না স্যার, কোনো অসুবিধা হবে না, কারণ একজন পিএকে সৎ হতে হবে, তার উপর নির্ভরশীল হতে হবে। আপনার বোন যদি তার উপযুক্ত হয় তাহলে ওনাকে রেখে দিতে পারেন। তাহলে আমি ঈশাকে জিজ্ঞাসা করি ও রাজি হবে কি না। ঈশা, একটু নিচে আয় তো। ঈশা নিচে নেমে আসলো, কেননা আকাশ যখন ডেকেছে তখন গুরুত্বপূর্ণ কথা ছাড়া ডাকবে না। কি জন্য ডেকেছিস ভাইয়া? বোন, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা রাখবি। কি কথা? তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করবি, বল। কি বলছিস এইগুলো ভাইয়া তুই? হ্যাঁ বোন, ঠিকই বলছি। দেখ, আমার তো একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, যার উপর ভরসা করা যায় এমন একজন হতে হবে। তাই তুই হলে আমার সবচেয়ে ভালো হয়। আচ্ছা ভাইয়া, তুই যখন বলতেছিস তখন আমি রাজি। তাহলে মিস্টার মোহন, আমার বোন তাহলে হবে আমার অ্যাসিস্ট্যান্ট। তাহলে স্যার, আমি কন্ট্রোল রুমে কল দিয়ে জানিয়ে দিচ্ছি। তাহলে তাই করো। স্যার, আমার সবটা জানানো শেষ। কাল সকাল 9টায় আপনি ঘুম থেকে উঠবেন, 30 মিনিটে রেডি হবেন। আমরা 10টার দিকে অফিসে পৌঁছাবো। আচ্ছা, আমি তাহলে ঈশাকে বলে দিচ্ছি, ওকেও তো সাথে যেতে হবে। ওই দিন রাতে ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে আকাশের এক নতুন জীবন শুরু হয়, কেননা আজকে থেকে আকাশের সব স্বপ্ন শুরু হতে থাকবে। ওই দিন এশাও রেডি হয় কোট প্যান্ট পরে, কারণ জামা পরে কাজ করতে অসুবিধা হবে, সেজন্য আকাশ এশাকে এইগুলো পরতে বলেছে। ধীরে ধীরে যখন এশার অভ্যাস হয়ে যাবে তখন জামা পরবে। আকাশও রেডি হয়ে নিচে নামে। আকাশ ও এশা নাস্তা শেষ করে। ওদের বাবা মায়ের পায়ে সালাম দিয়ে ওরা আজকের এই যাত্রাটা শুরু করে। ওরা দুজনেই গাড়িতে গিয়ে বসে। আকাশ যে গাড়ি করে যাবে, ওই গাড়িটা ভালো করে চেকিং করা হয় যাতে করে পথের মধ্যে কোনো সমস্যা না করে বসে। কেমন লাগছে ঈশা? সত্যি ভাইয়া অনেক ভালো লাগছে। আমি কখনো ভাবতে পারিনি আমি এমন একটা চাকরি করব, তাও নিজের ভাইয়ের পাশে থেকে। চিন্তা করিস না, আমি যখন আসি তখন তোর কেউ ক্ষতি করতে পারবে না, না কেউ ক্ষতি করার সাহস পাবে। ঈশা ম্যাম, কিছু মনে না করলে একটা কথা বলবো কি? হ্যাঁ করেন ভাইয়া। ম্যাম, কথাটা যে কিভাবে বলি, যদি রাগ করে বসেন? কি যে বলেন না, রাগ করবো কেন? আমি বলছিলাম কি, আপনি তো এখন বর্তমানে স্যারের অ্যাসিস্ট্যান্ট। এখানে যেমন স্যারকে ভাইয়া বলে ডাকছেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন অফিসে যাবেন তখন কিন্তু ওনাকে স্যার বলে সম্বোধন করতে হবে। ব্যাপারটা তো বুঝতেই পারছেন। আমি জানি, চিন্তা করবেন না। অফিসে ভাইয়া থাকবে আমার বস, আর আমি অফিসের বাইরে থাকবো ভাইয়ার বস। কথাটা বলে ঈশা ও আকাশ হাসতে থাকে। তবে মিস্টার মোহন, কেউ যেন জানতে না পারে ঈশা আমার বোন। কেন? ভাইয়া জানলে কি হবে? ঈশা ম্যাম ঠিকই তো বলেছে, জানলে কি হবে স্যার? জানলে সমস্যা আছে, তাহলে সবটা বলি। এখানে অনেকে আছে যারা আমার প্রধানমন্ত্রী হওয়াটাকে মেনে নেবে না। ওরা এর জন্য আমার ক্ষতি এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমার পিএ মানে ঈশাকে হাত করতে চাইবে, কারণ ঈশাই একমাত্র আমার সাথে থাকবে সব সময়। তাই ওর মাধ্যমে ওরা জানতে পারবে আমি কখন কি করি, কোথায় যাই। এক কথায় ঈশাকে হাত করলে আমার সব তথ্য ওরা পেয়ে যাবে। এখন যদি সবাই জেনে যায় যে ঈশা আমার বোন, তাহলে তো আমি কখনোই জানতে পারবো না। সত্যি স্যার, আপনি জিনিয়াস, অনেক বুদ্ধি আপনার বলতে হবে। আপনি পারবেন আমাদের দেশটাকে ঠিক করতে। এরা এভাবে কথা বলতে বলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে আসে। গাড়ি থেকে নামলে অনেক লোকজন এসে ওদের ফুল দিয়ে বরণ করে ভিতরে নিয়ে যায়। আকাশও চেয়ারে গিয়ে বসে। তখন অনেক রাজনীতিবিদদের সাথে আকাশের আলাপ হয়, কেননা ওনারা আগের প্রধানমন্ত্রীকে কেউ সাহায্য করেছে, আবার কেউ কেউ ওনার ক্ষতিও করেছে। আকাশের সাথে কথা বলার জন্য বিভিন্ন জেলা থেকে অনেক রাজনীতিবিদরা এসেছে। অনেকে এসে বাইরে আছে, কারণ সব ধরনের মানুষকে তো এখানে আসতে দিতে পারে না। ওই দিনটা আকাশ সবার সাথে আলাপ করতে করতে সময় কেটে যায়। বিকেলে সবাই চলে আসে রুমে, শুধুমাত্র মোহন, ঈশা ও আকাশ থেকে যায়। মোহন, ওদের কথা শুনে তোমার কি মনে হচ্ছে? স্যার, ওনাদের কথা শুনে আমার সুবিধার মনে হলো না। তাই? তুমি এদের মধ্যে কয়জনকে জানো? আসলে আমি শুধু এনাদের পদের জন্য এনাদের জানি। এর বেশি কে কোন ধরনের লোক তা আমি জানি না স্যার। আজকের জন্য তো কাজ শেষ, নাকি আরও কাজ আছে করার? জি স্যার, সব কাজ শেষ। এবার আপনি বাসায় চাইলেই যেতে পারেন। তাহলে চলুন বাসায় যাব। আপনি গাড়ি রেডি করেন। ঈশা চল তাহলে। চল তাহলে। ওরা অফিস থেকে বের হয়ে আসে, গাড়িতে বসে। 30 মিনিট পর ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আকাশ ওর বাবা মাকে সবটা খুলে বলে কি হয়েছে না হয়েছে সব কিছু। ওখান থেকে আকাশ ওর রুমে চলে যায়। সন্ধ্যা দিকে আকাশ ওর রুম থেকে নিচে নেমে আসে, বাসা থেকে বের হবে। তখনই মোহন বলল, স্যার কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বের হব, আস্তে আস্তে অনেক রাত হবে। তাহলে চলুন স্যার, আমরা নিয়ে যাচ্ছি আপনাকে। আরে, আপনাদের কষ্ট করে যেতে হবে না। কি যে বলেন না স্যার, আপনি বাসা থেকে যে জায়গাতেই যান না কেন, আমরা আপনার সাথে সাথেই যাব। এক কথায় আপনাকে একা কোনো জায়গাতেই যেতে দিতে পারি না। দেখো,
আমি এখন যেখানে যাব ওখানে আমাকে একা যেতে হবে, তাই তোমরা আমার সাথে না আসাই ভালো হবে। তাছাড়া আমি তো গাড়ি নিয়ে যাব, সেজন্য কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। তাছাড়া আমাকে এখনও কেউ চেনে না, তাই টেনশনের কোনো কারণ নেই। আকাশ মোহনকে অনেক বুঝিয়ে একা একা বের হয়ে গেল, তাও ওর গাড়ি নিয়ে। কেননা সরকারি গাড়ি নিয়ে গেলে ওরা জিপিএস ট্র্যাক করে আকাশের লোকেশন বের করতে পারবে, এতে করে সমস্যায় পড়ে যেতে পারে আকাশ। তাই আকাশ ওর গাড়ি নিয়ে যায়। গাড়িটা নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা ধরে আকাশ একটা পুরনো বাড়ির কাছে আসে, সেখানে গাড়ি রেখে দেয়। পরে বাড়িটার ভিতরে ঢুকে যায়। ওখানে গিয়ে বাড়িটার ভিতরে সুড়ঙ্গ ছিল, সে সুড়ঙ্গর ভিতরে ঢুকলো এবং আস্তানায় চলে আসলো। বস, আপনি এসেছেন? আমরা কত টেনশনে ছিলাম আপনাকে নিয়ে। আমাকে নিয়ে টেনশন করার কারণ কি? কিছু বলেন না স্যার। আজ 5 দিন ধরে আপনি কোনো যোগাযোগই করছেন না আমাদের সাথে। তার উপরে 2 বাহিনী তো সারাক্ষণ চিন্তা করে কি করে আমাদের শেষ করবে। মানে ওরা কি নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে নাকি? তা না, তবে করতে হবে কতক্ষণ। যদি ওরা 2 বাহিনী মিলে এক হয়ে যায় তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে, কারণ ওরা তাহলে আমাদের থেকে লোকজন নিয়ে বেশি হয়ে যাবে। কিন্তু আমি যতদূর জানি ওরা কখনো এক হবে না, তাই এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে বস, তবে একটা কথা ছিল। কি কথা? আমাদের একবার মিস্টার কিবলের সাথে কথা বলতে হবে। কিবরিয়াকে? মিস্টান হলো সাদা গ্রুপের মেন লিডার, ওর কথাই সব কিছু চলে। কিন্তু মিষ্টান কেন আমার সাথে কথা বলবে? তাছাড়া এদের সাথে আমরা কেন কথা বলতে যাব? আমরা ওদের সাথে কথা বলা মানে নিজেদের সময় লস করা, তাই ওদের সাথে কথা না বলাটাই ভালো হবে। ঠিক আছে বস, আপনি যখন বলছেন তখন তাই হবে। একটা কথা, এখন থেকে তোমরা মাঠে কম কাজ করবে। প্রয়োজন ছাড়া কিন্তু মাঠে নামার প্রয়োজন নেই। কেন বস, এতে করে কোনো সমস্যা হবে কি? ঠিক অনেক সমস্যা। কেন না, দেশে এখন মাফিয়া ভরে গিয়েছে। পুলিশ যেখানে পাচ্ছে সেখানে ওদের মেরে ফেলছে, তাই তোমরা প্রয়োজন ছাড়া বের হবে না। ঠিক আছে বস, তাই হবে। আচ্ছা, সাদা পোশাক, ওদের মেইন লোকের নাম মিষ্টান। তাহলে লাল পোশাক পরা লোকগুলো যে আছে ওরা কারা? ওই লোকটার নাম কিবরিয়া। কিবরিয়া? হ্যাঁ বস। আচ্ছা, তোমরা এই দিকটা সামলাও, আমি বরং এখন যাই। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। রাত 2টো বাজে। বাড়ির সবাই চিন্তিত, কেননা আকাশ এখনো বাড়িতে আসলো না, সেজন্য। এইদিকে চারিদিকে ট্রাফিক সিগন্যাল চেকিং চলছে আকাশকে খোঁজার জন্য, কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না। রাত 3টে বাজে। আকাশ গাড়ি নিয়ে চলে আসে ওর বাড়িতে। বাড়িতে আসতে অনেকে অনেক রকম প্রশ্ন করতে থাকে। স্যার, আপনি কোথায় গিয়েছেন? আমরা আপনাকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কতটা টেনশনে ছিলাম আমরা, জানেন? মোহন সাহেব, আমি তো বলেছিলাম আসতে দেরি হবে, তাহলে টেনশন কেন করছেন? আপনি যদি বুঝতেন আমার টেনশন করার কারণ, তাহলে স্যার এই কথা আপনি কখনোই বলতেন না। আমি বুঝতে পারছি, এখন টেনশন করতে হবে না তোমাদের, আমি রুমে যাচ্ছি। আকাশ রুমে চলে যায়। অন্যদিকে মোহন সব জায়গায় কল দিয়ে জানিয়ে দেয় আকাশ বাসায় ফিরে এসেছে। কেননা যদি না জানানো হয় তাহলে আকাশকে সবাই খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে। পরের দিন সকালে এসব তাড়াতাড়ি রেডি হয়ে আকাশের রুমের সামনে আসে। ওখানে মোহনকে দেখতে পায়। কি ব্যাপার ভাইয়া, এখনো ঘুম থেকে ওঠেনি? ম্যাম, স্যার রাত 3টা বাজে এসেছে। উনি বলেছিল ওনাকে সকাল 10টায় যেন ডেকে দেই। কিন্তু অফিসের কাজ? ম্যাম, স্যারের জন্য সময় নির্ধারণ না, উনি যে কোনো সময় যেতে পারবেন। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ পরেই ফ্রেশ হতে যাব। ভাইয়া উঠলেই বলে দিবেন আজকে ভাইয়ার একটা মিটিং আছে, ওখানে অনেক লোক আসবে, তাই আমাদের ওখানে 11টার আগে পৌঁছাতে হবে। ঠিক আছে ম্যাম, আমি জানিয়ে দিব। সকাল 10টার দিকে আকাশকে ডেকে দেয়। স্যার, আপনার ওঠার সময় হয়ে গিয়েছে। মোহনের ডাকে আকাশের ঘুম ভাঙে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে আসে নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে আকাশের বাবা বলে, আব্বু, আমাদের কোম্পানিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, কোনো সমস্যা হচ্ছে না, তবে সব কাজ একা একা করি তো, তাই একটু একটু তো হচ্ছেই।
কি করব আব্বু বলো? এশাকেও তো আমার সাথে থাকতে হয়, নয়তো তোমার সাথে কোম্পানিতে থাকতে পারতো। আমার সাথে লাগবে না, তুই বরং যেই কাজে যাচ্ছিস সেই কাজটা মন দিয়ে কর। এই বলে আকাশ অফিসে চলে আসে। অফিসে আসার পর জানতে পারে কেউ একজন আকাশের সাথে দেখা করতে এসেছে। এশার পারমিশন দিলে কেউ একজন রুমে ঢুকলো। তাকে দেখে এশার খুব চেনা চেনা লাগছে, তাই এশা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, সাথে এই কানের দুলগুলো। এশার কথায় মেয়েটিও ওর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ইরা বলে ওঠে, কি বলছেন কি ম্যাম? আমি কিভাবে আপনার পরিচিত হতে পারি? আমার ছবি তো কোথাও নেই। না, আমার ছবি কোথায় আছে? তাহলে হয়তো আমার ভুল হবে। আচ্ছা, আপনি কি জন্য এসেছেন তা আমাকে বলেন। আসলে আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। আসলে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি। এখন উনি যদি অনুমতি দেন তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। বিজনেসের সিইও কি আপনি নাকি আপনার বাবা? আসলে আমার বাবাই সিইও, কিন্তু এই প্রজেক্টটা আমি তৈরি করেছি বলে আমি নিজে এনেছি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি রাতে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পেলেন? কি যে বলেন না ম্যাম, আমার বাবা এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে সবার প্রথমে, তাই তাড়াতাড়ি নিতে পেরেছি। তা আপনার নাম কি? আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে। আচ্ছা স্যার কোথায়? ওনার হাতে এটা দেওয়ার কথা ছিল না। ভাইয়া তো স্যার তো ওয়াশরুমে। আপনি একটা কাজ করেন, ফাইলটা রেখে চলে যান, আমি স্যার আসলে বলে দিব। থাক, আমি অপেক্ষা করব। আচ্ছা, তাহলে অপেক্ষা করেন, ওই তো স্যার আসছে। আকাশ আসলে ইরা সালাম দেয়। আকাশ ওর চেয়ার টেনে বসে, এবার সামনের দিকে তাকায়। সামনে তাকিয়ে ইরাকে দেখতে পায়। এইদিকে ইরা আকাশকে দেখতে পেয়েও চিনতে পারবে না, কারণ আকাশের মুখে মাস্ক লাগানো। তার উপরে শরীরের পোশাকের জন্য তো ইরা দেখলেও চিনতে পারছে না। ক্যান আই হেল্প ইউ? শিওর স্যার, এটা আমাদের প্রজেক্টের ফাইল। আপনি যদি এটাতে সাইন করে দেন তাহলে আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। একটা কাজ করুন, ফাইলটা রেখে যান, সাথে আপনাদের অফিসের নাম্বারটা দিয়ে যান। ফাইল ওকে হলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। একটা কথা বলবো কি? জি বলুন, কি বলতে চান? আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। শুনে মনে হচ্ছে আগেও কোথাও শুনেছি। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সে নই। অনেক সময় নিয়ে নিয়েছেন, এবার আসতে পারেন, তাহলে বাকি যারা আছে ওরা আসতে পারবে। ঠিক আছে স্যার। ইরা চলে যায়। ওইদিকে আকাশ হাফ ছেড়ে বাঁচে। তখনই ঈশা ভু। ভৌ শুনে আকাশ ভয় পেয়ে যায়। এসা তুই? ওহ না, এরকম মজা কেউ করে? ভাইয়া, আমি যদি ভুল না করি তাহলে এইটাই কি ওই মেয়েটা? হ্যাঁ, ওই মেয়েটা। তাহলে ভাইয়া ফাইলে সাইন করে দিলেই তো হয়। না রে বোন, যতই চেনা হোক না কেন, ফাইল না দেখে সাইন করাটা ঠিক না। নয়তো দেখা যাবে ওদের একটা ভুলের জন্য অনেক লোকের ক্ষতি হয়ে যাবে। তাই তুই কথা না বলে চল, দুপুরের খাবার খেয়ে নেই। ফাইলটা তুই ব্যাগে ভরে নে, বাড়িতে গিয়ে ফাইল দেখব। এখন চল, দুপুরে খেতে হবে। আকাশ ও ইরা ওরা দুপুরের খাবার নিয়ে আসে ওদের ড্রাইভার খাবার এনে মোহনের হাতে তুলে দেয়, কেননা অন্য কারো কাছে দিলে যদি খাবারে কিছু মিশিয়ে দেয় তাহলে তো সমস্যা। তাই আসিফ খাবার নিয়ে আসে আকাশের রুমে। এই নিন স্যার আপনার খাবার। আজকেও খাবার চেকিং করতেছো? তা তো করতেই হবে স্যার। পথে কেউ যদি খাবারে কিছু মিশিয়ে দেয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন কি হতে পারে। কিন্তু ড্রাইভার আমাদের অনেক পরিচিত, 15 বছর ধরে কাজ করছে আমাদের বাড়িতে। তাছাড়া তুমিও তো এখনও কিছু খাওনি। স্যার আমরা তো ক্যান্টিনে খাই। আজকে আমাদের সাথে খাও। কি বলছেন কি স্যার? আমি আপনাদের সাথে? আমি খেতে বলছি, তাই তুমি খাবে এখন আমাদের সাথে। আকাশের কথা মোহন ফেলতে পারেনি, তাই ওদের সাথে খাবার খেতে বসে গেল। শেষ হলে আকাশ মোহনকে বলল, মোহন, কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, তাই এখন কারোর সাথে অ্যাপার্টমেন্ট থাকলে ক্যান্সেল করে দাও। বাকিদের খাবার শেষ হয়ে গেলে গাড়ি বের করার জন্য বলো।
ঠিক আছে স্যার, আমি তাহলে গাড়ি বের করার জন্য বলতেছি। তাই করো। আর একটা কথা, আমাদের কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, তাই তুমি ওইভাবে লোক নেবে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, এই কথা যেন কেউ না জানে। তাই হবে স্যার, আমি তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা করতেছি। আসিফ চলে যায়। এদিকে আকাশ এশাকে নিয়ে বেরিয়ে পড়ে। অনেক টাইট করে নেওয়া হয়েছে সিকিউরিটি, কেননা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে আকাশদের, তাই সিকিউরিটি খুব টাইট। আকাশ গাড়ির জঙ্গলের রাস্তার পাশে এসে থামাতে বলল। মোহন গাড়ি থামানোর নির্দেশ দেয়। গাড়ি থেমে যায়। এশা, তুই বাড়িতে চলে যা। কিন্তু ভাইয়া আমি একা কি করে বাড়িতে যাব? তুই গাড়ি থেকে নেমে পিছনের গাড়িতে গিয়ে বসবি। মোহন শুধুমাত্র এই গাড়িটা জঙ্গলের ভিতর দিয়ে যাবে। স্যার কেন? তাহলে বাকি গাড়িগুলো কি করবে? ওই গাড়িগুলোতে করে এশা বাড়িতে চলে যাবে। তাহলে তাই করছি। এশা থেমে পিছনের গাড়িতে চলে যায়। এশার সাথে বাকিরাও চলে যায়। এখন শুধু আকাশ আর মোহন আছে গাড়িতে। তাই আকাশ মোহনকে ড্রাইভিং সিট থেকে সরে পাশের সিটে বসতে বলছে, আর আকাশ ড্রাইভিং সিটে বসতে যায়। আকাশ ড্রাইভ করছে, তখন মোহন বলে ওঠে, স্যার আমাদের একা আসাটা কি ঠিক হয়েছে? দেখছেন কতটা অন্ধকার এই রাস্তা, দুপুরেও লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তোমার ভয় করছে নাকি? আমি চেয়েছিলাম একা একা আসতে, কিন্তু তুমি তো আমাকে একা একা ছাড়বে না, তাই আমি তোমাকে নিয়ে চলে আসলাম। মোহন, আর 1 মিনিট পর আমরা এমন এক জায়গার মুখোমুখি হব, ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর। তাই আমি অন্য কারো বিপদ আনতে চাইনি, তাই ওদের চলে যেতে বলেছি। স্যার আমি কি একা পারবো আপনাকে রক্ষা করতে? আমার আর তোমার কিছু হবে না, তুমি শুধু আমার সাথে চলো। মোহন আকাশের সাথে সাথে চলতে থাকে। আকাশ জঙ্গলের রাস্তা বদলে অন্য আরেকটা রাস্তা দিয়ে জঙ্গলের গাছের পাশ দিয়ে যেতে থাকে। ওরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে। এখানে এতটাই অন্ধকার যে গাড়ির লাইটে ঠিকঠাক মতো কিছুই দেখা যাচ্ছে না, তাই ওরা লাইট নিয়ে নেয় হাতে। স্যার আমার ভয় করছে। আসো আমার সাথে। আকাশ মোহনকে নিয়ে ডেভিলের আস্তানায় আসে। আকাশ ওখানে আসলে ভিতরে নিয়ে যেতে আসে। ভিতরে একটা চেয়ারের উপর ডেভিল বসে আছে, আর ওর পাশে রয়েছে সাদা পোশাক পরা লোক। স্যার এটা তো ডেভিলের লোক। হ্যাঁ, আমরা ওদের আস্তানায় আছি এখন। মোহন কথাটা শুনে ভয় পায়। আকাশ মোহনকে নিয়ে চেয়ারে বসে পড়ে। ওয়েলকাম মিস্টার আকাশ, ওয়েলকাম। সত্যি আমি অনেক খুশি হয়েছি যে একজন প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করার জন্য এসেছে। তো বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? বেশি কিছু না, তোমার এই পাপ কাজগুলো ছেড়ে দিলেই হবে। যদি না ছাড়ি তাহলে কি করবেন? একদম জানে মেরে ফেলবো, কথাটা মনে রাখবেন। ডেভিল আকাশের কথা শুনে হাসছে। অন্যদিকে মোহন তো অনেক ভয় পাচ্ছে। তুই কি ভুলে গেছিস তুই এখন আমার আস্তাখানায় আছিস? আমি না চাইলে তুই এখান থেকে কখনো যেতে পারবি না। ঠিক ধরেছিস, আমি যখন এখানে একা এসেছি তখন কোনো না কোনো একটা ব্যবস্থা তো করেই আসবো, তাই না? তাই আমি এখান থেকে বেঁচে না ফিরতে পারলে তোরা কেউই পারবি না বেঁচে থাকতে। মানে কি বলতে চাস? তুই যতই ফাঁদ পাতিস না কেন কোনো কাজ হবে না, কারণ এই জঙ্গলের ভেতরে অন্য কোনো মানুষ তো দূরের কথা, প্রশাসন আসতে পারবে না, তাই আমার বিপদ কি করে হবে? তুই নিজেকে যত চালাক ভাবিস, আসলে তুই ঠিক ততটা বোকা। যাক, কাজের কথায় আসি। দেখ, তুই এইগুলো ছেড়ে দে, নয়তো তোর বিরুদ্ধে আমি প্রশাসন লাগিয়ে দেব। এতে করে তোর লোক মারা যাবে, সাথে অনেক প্রশাসনের লোকও মারা যাবে। তাই তোর ভালোর জন্যই বলছি, এই কাজ ছেড়ে দে। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি কি না তা আগে দেখ। আমাকে এখান থেকে তুই নিজেই যেতে দিবি, কারণ আমার হাতে এই ঘড়িটা দেখছিস, এই ঘড়িটাই আমাদের এখান থেকে বের করে নিয়ে যেতে সাহায্য করবে। কি আছে এই ঘড়িতে যে তোকে এই ঘড়িটা বাঁচাবে? এই ঘড়িতে 200 কিলো পরিমাণে মিশ্রণের নিউক্লিয়ার বোমের ফর্মুলা আছে।
যদি আমি এই নিউক্লিয়ার অ্যাক্টিভ করে দেই তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। যদিও আমি আমার চিন্তা করছি না, কিন্তু তোর কাছে তো নিজের প্রাণের দাম আছে। তাই এখন দেখ কি করবি তুই। তোর কথা যে সত্যি, এর কোনো প্রমাণ আছে কি? তাহলে এই বোমটা অ্যাক্টিভ করে তোকে দেখাচ্ছি। আকাশ যেই হাতে থাকা ঘড়িটা দেখায় তখনই ডেভিল বুঝতে পারে, কেননা এই রকম ঘড়ি ডেভিলের হাতেও রয়েছে। এই ঘড়ি তোর হাতে কি করে এলো? এই ঘড়ি তো শুধুমাত্র 3টে বানিয়েছিল, একটা আমার জন্য, আরেকটা কি ব্রিয়ার জন্য, আরেকটা কিংয়ের জন্য। তাহলে এই ঘড়ি তোর কাছে আসলো কি করে? সে পরে জানতে পারবি। এখন বল, আমরা এখান থেকে যেতে পারি কি না, নাকি অ্যাক্টিভ করব? না না, করতে হবে না, তুই যা। এই তোরা কেউ ওদের বাধা দিবি না। এদিকে আকাশ মোহনকে নিয়ে ওদের আস্তানা থেকে বের হয়ে আসে। এদিকে ডেভিলের লোক জিজ্ঞাসা করে, এখন তো ওদের মেরে ফেলতে পারে, কারণ এত দ্রুত তো বোমটা কোনো ক্ষতি করবে না। তখনই ডেভিল বলে ওঠে, না, এই ঘড়িতে কিলোমিটার সেট করা যায়। এই ঘড়িতে ইচ্ছে করলে এখান থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত এই বোমের আঘাত থেকে কেউ বাঁচবে না। তাই ওরা 3 কিলোমিটার বাইরে চলে গেলে তখন তোমরা আক্রমণ করবে। ভয় নেই, ওই বোমটা অ্যাক্টিভেট করবে না, কারণ ওই কাজ এই বোমটা ইটস করবে না। ডেভিলের কথা মতো ওর লোক আকাশের গাড়িকে ফলো করতে থাকে। এদিকে আকাশ গাড়ি চালাতে থাকে। তখনই মোহন বলে ওঠে, স্যার, অনেকক্ষণ ধরে 3টা গাড়ি আমাদের ফলো করছে। আমি জানি ওরা কেন আমাদের ফলো করছে। গাড়িতে বন্দুক আছে কি? আছে, কিন্তু একটা। তাতেই হয়ে যাবে। আকাশ গাড়িটাকে সাইড করে থামায় এবং গাড়ির লাইটটা বন্ধ করে। গাড়ি একটু সাইড করে দাঁড় করায়। এই লোকগুলো আকাশদের গাড়ির কাছে চলে আসে। ওরা গাড়ি থেকে নেমে চারিদিকে দেখতে থাকে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না, না আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে। আকাশ এই সুযোগে বন্দুক নিয়ে ওদেরকে গুলি করতে থাকে। এতে করে ডেভিলের কিছু লোক মারা যায়, বাকি লোকগুলো গাড়ির পিছনে লুকিয়ে যায়। এতে করে আকাশ গাড়ির কাছে এসে 2টা বন্দুক হাতে দেয়, আরেকটা বন্দুক মোহনকে দেয়। আকাশ একাই 2টো বন্দুক দিয়ে গুলি করতে থাকে। তা দেখে মোহন তো পুরোই অবাক, কেননা আকাশ যে এত ভালো বন্দুক চালাতে পারে তা মোহন নিজেও জানে না। 15 মিনিটের মধ্যেই আকাশ ও মোহন মিলে সবাইকে মেরে ফেলে। ওদের মারা শেষ হলে আকাশ মোহনকে নিয়ে গাড়িতে ওঠে। আকাশ গাড়ি চালাতে থাকে। স্যার, আপনি এত ভালো বন্দুক চালাতে পারেন? আমি আরও অনেক কিছু জানি। আমি একা থাকলেও আমাকে মারা কিন্তু এত সহজ না। তাছাড়া আজকের ঘটনা যেন কেউ না জানে। ঠিক আছে স্যার, জানবে না। মোহন ও আকাশ বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে এসে আকাশও রুমে চলে আসে। রুমে এসে আকাশ ফ্রেশ হতে যায়। অন্যদিকে এসা ফাইল নিয়ে রুমে আসে। ভাইয়া, তোকে এত... আমার কিছু হয়নি, তুই ফাইলটা পড়তে পারবি কি? ভাইয়া, আমি তো পড়লেও কিছু বুঝবো না। আচ্ছা তাহলে তুই যা, আমি দেখে নেব। আকাশ রাতে ডিনার করে রুমে এসে ফাইল দেখতে থাকে। ফাইল দেখে আকাশের ভালো লাগছে, কারণ ফাইলে কোনো সমস্যা না থাকায় আকাশেরও সাইন করবে বলে ঠিক করেছে। পরের দিন সকালে আকাশ অফিসে চলে আসে। অফিসে এসে ইরা চৌধুরী গ্রুপ অফ কোম্পানিকে কল দিয়ে জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে আসে। 1 ঘন্টার পর ইরা নিজে আসে ফাইল নেওয়ার জন্য। স্যার, আমাকে ডেকেছেন? ডেকেছি। আপনাদের প্রজেক্টের ব্যাপারে ফাইল পড়া শেষ। ফাইলে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা স্যার? আমি এই ফাইলে সাইন করব একটা শর্তে। কি শর্ত স্যার? দেখুন স্যার, যত রিঙ্গিট লাগে আমি দিব, তবু আপনি সাইন করে দিন। আমার কোনো রিঙ্গিট লাগবে না, আমার শুধুমাত্র আপনাকে লাগবে। এদিকে আকাশের কথা শুনে ইরা তো পুরোই অবাক, সাথে ঈশাও অবাক হয়। স্যার, আমি আপনার কথাটা ঠিক বুঝলাম না। ভেরি সিম্পল, আমি এই ফাইলে সাইন করব, তার বিনিময়ে আপনি আমাকে বিয়ে করবেন। হোয়াট? কি বলছেন এগুলা?
ঠিকই বলছি, আপনাকে আমার পছন্দ হয়েছে, তাই আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তাই আপনার এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। এবার ইরার কথায় আকাশ আশ্চর্য হয়, কেননা আকাশ যে ইরাকে অনেক পছন্দ করে, কিন্তু ইরা কিনা অন্য কাউকে ভালোবাসে। এই জন্য আকাশ আশ্চর্য হয়। আচ্ছা, আপনি যেহেতু কাউকে ভালোবাসেন, তার নামটা কি জানতে পারি? আসলে স্যার, আমি ওর নামটা জানি না, কখনো জিজ্ঞেস করা হয়নি, এবং ওর নাম্বারটাও আমার কাছে নেই। কি বলছেন? কাউকে ভালোবাসেন অথচ তার কোনো তথ্য আপনি জানেন না? তা কি করে হয়? জি, তাই হয়েছে। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই আপনি ফাইলে সাইন করবেন কি করবেন না তা আপনার ব্যাপার। আমি তো ফাইল নিয়ে যাচ্ছি। এদিকে ইরা ফাইল নিয়ে চলে আসে অফিসে। অন্যদিকে আকাশ ও এশা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। এসা বোন আমার, তোর স্বপ্ন মনে হয় পূরণ করতে পারলাম না বোন। চিন্তা করিস না ভাইয়া, ও দেখবি তোকে একদিন না একদিন ঠিকই ভালোবাসবে। এদিকে আকাশ এশাকে নিয়ে অনেক কাজ করতে থাকে। অন্যদিকে ইরা অফিসে এসে মেজাজ খারাপ করে বসে আছে। তখন ইরার আব্বু এসে রাফিক চৌধুরী বলল, কি রে ইরা মা, তোর মেজাজ এত খারাপ কেন? ফাইলে কি সাইন করেনি? না আব্বু, উনি তো ফাইলে সাইন করেননি। কিন্তু কেন করেনি তা জানতে চেয়েছিস কি? না, তা বলা যাবে না। কৌতূহলবশত রাফিক চৌধুরী ফাইল খুলে দেখল সাইন করা। ইরা, তুই তো বলছিলি সাইন করেনি, তাহলে এখানে তো সাইন করা দেখছি গতকালের তারিখে। তখনই তিনি বলে উঠলেন। ইরা ওর বাবার কথায় ফাইলের দিকে তাকিয়ে দেখে সাইন করা, তাও গতকালকের তারিখে। কি আমার সাথে মশকরা? যদি ওই বেটা প্রধানমন্ত্রী না হতো না, তাহলে বোঝাতাম ওর একদিন কি আমার একদিন। কি রে, কি বিড়বিড় করছিস? না আব্বু, কিছু না। তুমি তাহলে প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দাও, আমি বাড়িতে গেলাম। এদিকে আকাশ অফিসের সব কাজ সেরে বাসায় চলে আসে। বাসায় এসে রেস্ট নেয়। ওই দিন রাতে আকাশ যখন ঘুমাতে যাবে, তখন আকাশের ফোনে একটা কল আসে, তাও ব্ল্যাঙ্ক কল। কে বলছেন? আমি কিবরিয়া বলছি। কোন কিবরিয়া? আন্ডারওয়ার্ল্ডের ডন কিবরিয়া। আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য কল দিয়েছি। ধন্যবাদ? তাও আমাকে? এর কারণটা কি জানতে পারি? অবশ্যই আপনার সাহস আছে বলতে হবে, নয়তো এভাবে ডেভিডের আস্তানা গিয়ে ওদের ধরার কথা বলে এসেছেন। আর এখন শুধু কিংকে একটু ভয় দেখালেই আমার উপকার হতো। এই চুপ কর। তোর কাছ থেকে এখন আমার জ্ঞান নিতে হবে যে আমি কাকে ধরবো আর কাকে ছেড়ে দেব? না না স্যার, আমি আসলে তা বলিনি, শুধু বলছি আমার দিকটা একটু দেখবেন, তাহলে আমিও আপনাকে মালামাল করে দেব। কাবরিয়ার কথা শুনে আকাশ বলে উঠল, তোর সাহস তো কম না? তুই আমাকে ঘুষ দেওয়ার কথা বলছিস? আরে স্যার, রেগে যাচ্ছেন কেন? আপনি ওদের দুজনকে একটু টাইট দিয়ে দিন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। তোর সুবিধা আমি বের করব। তোর এমন অবস্থা করব আমি, সারা জীবন মনে রাখবি তুই। দেখা যাবে কি করতে পারিস তুই আমার। এদিকে ওর কথা শুনে আকাশের মেজাজ পুরোই খারাপ হয়ে গেল। পরের দিন সকালে আকাশ অফিসে চলে আসে। অফিসে আকাশের সাথে দুইজন এমপি দেখা করতে এসেছে, তাই আকাশ ওদের ভিতরে আসার আগেই এশাকে পাশের রুমে পাঠিয়ে দেয়। এশা পাশের রুমে চলে গেল। ওই দুজন এমপি ঘরে আসলো। ওরা ভিতরে আসলে আকাশ ওদের বসতে বলল, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? তাছাড়া আপনাদের নামটা বলুন আগে। আমার নাম কিবরিয়া। এবার আপনার নামটা বলুন। জি, আমার নাম ডেভিল। ওদের দুজনের নাম শুনে আকাশ তো পুরো অবাক, কেননা কিভাবে একই রকম হুবহু মিলে যেতে পারে তার জন্য। কেন জানি আপনাদের দুজনের নামটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কি বলেন স্যার? পরিচিত হবই, কেন না? আমরা এমপি। না, এমপি ছাড়াও আমার কেন যেন মনে হচ্ছে অন্য কোনো জায়গায় আপনাদের নামটা শুনেছি আমি। স্যার, আপনার মতো একজন বড় মানুষ আমাদের কথা মনে রেখেছেন, এটাই অনেক। তাহলে এখন কাজের কথায় আসুন। স্যার,
একটা প্রজেক্ট আপনার সাইন লাগবে। যেমন কি ধরনের প্রজেক্ট? আমরা একটা জঙ্গলের ভেতরে একটা বাড়ি বানাতে চাই, তার জন্য। বাড়ি বানাতে আমার সাইন কেন লাগবে? মানে ইয়ে স্যার, ওখানে তো সরকারি জমি, তার উপরে জঙ্গলের ভেতরে, তাই আপনার কাছে পারমিশনের জন্য আসা আমাদের। আপনাদের সাহস তো কম না? সরকারি জায়গায় আপনারা বাড়ি বানাতে চান, তাও ইনলিগালভাবে? এক্ষুনি বেরিয়ে যান আমার অফিস থেকে। স্যার, কাজটা কিন্তু ঠিক করলেন না আপনি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন কার সাথে কথা বলতেছেন। আমি ভুলিনি, তবে আপনি প্রজেক্ট সাইন না করাতে একটু খারাপই লেগেছে। আচ্ছা যাক গিয়ে, তাহলে এবার চলি স্যার। ডেভিল ও কিবরিয়া বের হয়ে যায়। অন্যদিকে আকাশ এশাকে রুম থেকে বের হতে বলে। এশা রুম থেকে বের হলে আকাশ এশাকে এখানে রেখে বলে, এশা, তুই এখানে থাক, আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। তুই কিন্তু কোথাও বের হয়ে যাবি না আবার। আচ্ছা যাব না, কিন্তু তুই কোথায় যাবি? আমার 1 ঘন্টার কাজ আছে, তুই এখানে থাক, আমি গেলাম। আকাশ ও মোহন ওদেরকে ফলো করতে থাকে। স্যার, এরা দুজন এখানে কি করছে? ওরা দুজন এসেছিল সরকারি জমিতে বাড়ি বানাবে, তাও জঙ্গলের ভিতরে। এখন দেখতে এসেছি ওই জায়গাটা আসলে কোথায়। কেননা আমি মানা করলেও ওরা গোপনে কাজ করবে, এটা আমার মনে হচ্ছে। তাই জায়গাটা চেনে রাখলে আমাদের জন্য ভালো হবে। স্যার, ওরা তো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। ভিতরে কি গাড়ি নেবেন নাকি? না, পায়ে হেঁটে চলো, গাড়ি নিলে বুঝে যাবে। ঠিক আছে স্যার, তাহলে চলুন। ফলো করতে করতে ওরা একটা পুরনো বাড়ির সামনে এসে পড়ে। তার মানে এই জায়গাটা হবে। এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি করবে, আর না হয় এটা অন্য আস্তানা। আচ্ছা স্যার, এসব তথ্য তো আমরা পুলিশকে বললে ওরা এসে দেখে যেত, তাহলে আমরা এখানে আসলাম কেন? কিছু কিছু কাজে নিজেদেরই আসতে হয়। বুঝতে পেরেছি স্যার। এখন কি আরও ভিতরে যাবেন নাকি এখানেই অপেক্ষা করবেন? চলো আরও ভিতরে যাই। আকাশ মোহনকে নিয়ে সাবধানে আরো ভিতরে গেল। ভিতরে গিয়ে ওদের কথা শোনার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কথাই ওরা শুনতে পাচ্ছে না। তাই ব্যর্থ হয়ে ওখান থেকে ফিরে এলো। ওখান থেকে অফিসে চলে আসে। অফিসে এসে নিজেদের কাজ করতে থাকে। অফিসের সময় শেষ করে আকাশ আগের মতো চলে যায় জঙ্গলের ভিতরে, তবে অন্য আরেকটা জায়গায়। ওখানে গিয়ে আকাশ ওর ঘড়িটার সাহায্যে দরজাটা খুলে ভিতরে চলে যায়। ভিতরে গেলে সবাই বলতে থাকে এখানকার প্রধানমন্ত্রী অনেক হার্ড, কেননা মাফিয়াদের ছাড় দিতে চায় না। এদিকে আকাশ ওদের সবার কাছে শুনতে থাকে। ওদের সবার কথা শুনে আকাশ বুঝতে পারে এরা তো ওকেই মারার প্ল্যান করছে। তোমরা চুপ করো, কাউকে মারতে হবে না। বর্তমানে ওই কিবরিয়া ও ডেভিলের খবর আছে কি তোমাদের কাছে? বস, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু অনেক কিছু জানতে পেরেছি, আবার পারিনি। যেমন কি? বস, ওই ডেভিল অনেক চালাক। আমাদের সাথে পেরিয়ে উঠবে না বলে ডেভিল ও কিবরের সাথে হাত মিলাতে চাই। কিন্তু কিবরে ডেভিলের থেকে কি যেন চেয়েছিল, বলেছে ওটা যদি ডেভিল ওকে দিতে পারে তবে কিবরে ডেভিলের পাশে থাকবে। তার মানে ওই কি বস? কিছু না, তোরা একটা কাজ কর। 5 দিন পর এই জঙ্গল ও আরও একটা জঙ্গল আছে, ভালো করে ওই জঙ্গলে খোঁজ নিবি, তাহলে আরও অনেক তথ্য জানতে পারবি। কিন্তু বস, 5 দিন পর কেন? কাল থেকে শুরু করলে সমস্যা কি? কাল থেকে পুলিশ আর কমান্ডো মিলে মাফিয়াদের মারার জন্য বের হবে। তাই তোরা এই 5 দিন একটু চুপচাপ থাকবি, নয়তো বুঝতেই পারছিস। টেনশন করিয়েন না বস, আমি সব কিছু সামনে নিব। আমাদের কোনো লোকই বাইর হবে না। তাহলে এখন আমি আসি। এই নে 30,000 ইঙ্গিত। এইগুলো দিয়ে তোরা 5 দিন খাবার নিয়ে আসবি, যাতে করে এই 5 দিন তোদের সমস্যা না হয়। আচ্ছা বস। আকাশ ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে আকাশ নিজের কাজ করতে থাকে। পরের দিন সকালে শুরু হয় কমান্ডো এবং পুলিশ মিলে মাফিয়াদের লোকজন মারার জন্য বেরিয়ে পড়ে। প্রতিটা পুলিশ ও কমান্ডো বুলেট প্রুফ জ্যাকেটের সাথে বন্দুক এবং বুলেট দেওয়া হয়, যাতে করে ওরা মাফিয়াদেরকে মারতে পারে আর নিজেদেরকেও রক্ষা করতে পারে। ওই দিন থেকে সারা শহরে মাফিয়াদের মেরে ফেলা হয়। যারা পালাতে চেয়েছিল তাদেরকেও মেরে ফেলা হয়।
যারা স্যালেন্ডার করেছে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। এইভাবেই চলতে থাকে অপারেশনগুলো। ওই দিনগুলো ছিল মাফিয়াদের জন্য কাল রাতের মতো, কেননা যেখানেই যাকে পাওয়া যাচ্ছে সেখানেই তাকে মারছে। এইভাবে পুরো মালয়েশিয়া তল্লাশি চালিয়ে 1000+ মতো মাফিয়া মারা গেছে, কিন্তু এখনও অনেক মাফিয়াকে ধরতে পারেনি, কারণ ওদের সন্ধান কেউ এখনও বের করতে পারেনি, তাই ওদেরকে মারতেও পারছে না। কিন্তু তবুও ওরা জঙ্গলে খুঁজে যাচ্ছে, যাদেরকে পাচ্ছে তাদেরকেই মারছে। এইভাবে অনেক কাল রাতের পর এই 5টা দিন শেষ হলো। এই 5টা দিনে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর দিন ছিল। ওই 5 দিন পর সব প্রশাসন থেকে প্রধানকে ডেকে নিয়েছে আকাশ, কেননা আজকে একটা মিটিং হবে। তো বলেন এই 5 দিনের রেজাল্ট কি? স্যার, আমরা এই 5 দিনে মোট আমাদের দেশে 3000 মাফিয়াদের মারতে পেরেছি, তবে এখনও অনেক মাফিয়া আছে যাদের আমরা খুঁজে পাইনি। তারা কোন কোন মাফিয়ার লোক হয়ে কাজ করে? স্যার, আমরা যাদের মেরেছি ওরা ছোটোখাটো মাফিয়া, তবে কিংয়ের কোনো লোককেই আমরা মারতে পারিনি, তবে ডেভিল ও কিবরারও অনেক লোককেই আমরা মারতে পেরেছি। তাহলে আপাতত এই অপারেশন বন্ধ রাখেন। যখন আবার ওরা গর্ত থেকে উঠে আসবে তখন আবার এই অপারেশন চালাবো। ঠিক আছে স্যার। ওরা সবাই চলে যায়। ওইদিকে আকাশ সব রকমের কাজ শেষ করে একটু পার্কে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাই আকাশ একা ওখানে যাবে। ওদের সবাইকে আকাশ বাড়িতে পাঠিয়ে দেয়, শুধুমাত্র মোহনকে নিয়ে যায়। ওরা দুজন পার্কে চলে আসে আর দেখে পার্কটা অনেকটা খালি, তবে কিছু কিছু জায়গায় কয়েকটা ছেলেদের সাথে মেয়েদের দেখা যাচ্ছে। স্যার, এখানে তো সবাই ছেলে মেয়ে, সবাই নিজেদের বয়ফ্রেন্ডদের গার্লফ্রেন্ড সাথে নিয়ে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি করব? সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই ভাবলাম একটু রেস্ট নেই, সেজন্য এখানে আসা। এখন চলো একটু ভিতরে যাই। ওরা দুজন ভিতরে গেলে তখন আকাশ ইরাকে দেখতে পায় কয়েকটা মেয়েদের সাথে বসে খাবার খাচ্ছে, সাথে হাসাহাসি করছে। আকাশ দাঁড়িয়ে ইরার হাসি দেখছে। তখনই ইরার একটা বান্ধবীর কথায় ইরা সামনের দিকে তাকায়, আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইরা মিষ্টি করে একটা হাসি দেয়। ওখান থেকে উঠে আকাশ সামনে এসে দাঁড়ায়। সত্যি আমি কখনো ভাবতে পারিনি আপনার সাথে আমার দেখা হবে। আপনাকে আমি কোথাও না খুঁজেছি, অনেক খুঁজেও পাইনি আপনাকে, কিন্তু আজকে পেলাম। আমাকে এত খুঁজেছিলেন কেন? কেন আপনি কি বুঝতে পারছেন না কেন খুঁজছি? তবে আজকে আপনাকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে কেন? এত দামি বুট, স্ক্রুট, প্যান্ট, কোথায় গিয়েছিলেন নাকি? এখানে কোনো মেয়ের সাথে দেখা করতে এসেছেন? কিন্তু আপনার সাথে কে উনি? কালো পোশাক পরে এসেছে। ও আমার ফ্রেন্ড, আসলে আমরা একটু ঘুরতে এসেছি, তাই ভাবলাম পার্কে কিছুক্ষণ সময় কাটাই। কি এখানে সবাই আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে, আপনি কি না এসেছেন ফ্রেন্ডকে নিয়ে? স্যার, উনি কে এইরকমভাবে কথা বলছে? চলুন আমার বান্ধবীদের সাথে আপনার পরিচয় করে দিই। আমাকে কেন পরিচয় করাবেন? আমি তো কেউই হই না। চুপচাপ আমার সাথে আসুন। ইরা আকাশকে নিয়ে ওর বান্ধবীদের কাছে যায়, ওখানে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওদের সামনে নিয়ে যায়। তোদের সাথে পরিচয় করে দিই, উনি হচ্ছে মিস্টার আকাশ। তা শুধু কি নাম বলার জন্যই এসেছিস নাকি আরো কিছু বলবি? আরে বলছি তো, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু ওনাকে বলবো বলবো করেও আর বলা হয়নি। কিন্তু আজকে যখন পেয়ে গেছি তখন না হয় প্রপোজ করেই দিই। কি বলছি তোরা? প্রপোজ করার আগে একটাবার ভাইয়ের পরিচয়টা তো দিবি। দেখো, আমি শুধু ওর নামটাই জানি, এর বেশি জানি না। তাছাড়া ওই মানুষটা ভালো। তা তো জানি, কিন্তু তুই কি এনার পরিচয় জানিস? আসলে পরিচয় পরে জেনে নিব, আগে প্রপোজ করে নি, পরে হারিয়ে ফেললে আর খুঁজে পাবো না। তাই এরা ওখানে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসে ওখানে সবার সামনে। আই লাভ ইউ আকাশ, ডু ইউ লাভ মি? এদিকে আকাশ কখনো ভাবতে পারেনি যে কোনো মেয়ে ওকে এইভাবে প্রপোজ করবে, তাও এতগুলো লোকের মাঝে। তাও এরা এখনও আকাশের পরিচয় ঠিকঠাক মতো জানেও না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই উইল লাভ মি, আই উইল মেরি ইউ। ইরা আকাশকে জড়িয়ে ধরে, আকাশের মুখে চুমু দেয়। এতে সবাই অবাক হয়, কিন্তু আকাশ তো আরও বেশি অবাক হয়। ওই দিন
আকাশ আর ইরা অনেকক্ষণ ধরে পার্কে সময় কাটিয়েছে। এদিকে তানু বারবার আকাশের দিকে তাকাচ্ছে, কি যেন ভাবছে। তানু, এইভাবে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি ওনাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি আপনাকে অনেকবার দেখেছি। কি বলছেন এইগুলো? আমাকে কোথায় দেখবেন? তানু, তুইও সারাদিন রিপোর্ট করতে করতে কত মানুষের সাথে দেখা হয়, হয়তো ওদের মতো তোর কাছে মনে হচ্ছে। কি উনি? হ্যাঁ, ও নিউজ রিপোর্টার। এই কথার পর আকাশের বুক তো পুরো ধূপ করে শব্দ করতে থাকলো, কেননা এখন এই মেয়েটাকে না থামালে হয়তো সব বলে দেবে। আপনি ভুল করছেন, আমি এর আগে আপনাকে কখনো দেখেছি বলে মনে হয় না। আচ্ছা যাক সেসব কথা, তুমি এখন তোমার নাম্বার দিয়ে যাও। আকাশ ইরাকে ওর নাম্বার দিল। সন্ধ্যা হয়ে আসতে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাচ্ছে। তখনই ইরা যাওয়ার আগে আকাশকে আরেকবার জড়িয়ে ধরে চুমু দেয়। তা দেখে তানু বলে ওঠে, এক কাজ কর, রোমান্স এখন শুরু করে ফেল। তানুর কথায় ইরা লজ্জা পেয়ে আকাশকে ছেড়ে দেয় এবং ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ মোহনকে নিয়ে গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে আর আকাশ ভাবতে থাকে, সত্যি মেয়েটা একটা পাগলি, নয়তো সে কবে দেখা হয়েছিল আমাদের, অথচ আমাকে এখনও ভুলতেই পারেনি। কখনো আমাকে পাবে কি না তা না জেনেও আমাকে ভালোবাসে। সত্যি আমিও কতটা লাকি যে ওকে জীবনসাথী করে পাবো। আকাশ বাড়িতে এসে ওর রুমে যায়। অন্যদিকে ইরা বাড়িতে এসে খুশিতে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, আপু, আজকে আমি অনেক খুশি। কেন রে মা, এত খুশি কেন আজকে? আপু, আজকে তোমার জামাইকে আমি খুঁজে পেয়েছি এবং আমার ভালোবাসার কথাও ওকে বলে দিয়েছি। কি বলছিস? এটা তো খুশির খবর। তা দেখি তো আমার জামাইকে। ইরা ওর মোবাইল থেকে আজকের কয়েকটা ছবি দেখায় ওর বাবাকে। ইরার বাবা ছবি দেখে বলে, আজকে জামাই বাবাজিকে অনেক হ্যান্ডসাম লাগছে। তা ওর ঠিকানা, বাবা মায়ের নাম কি জানিস কিছু? ওইগুলো জিজ্ঞেস করিনি, নাম্বার এনেছি, কিছুক্ষণ পর কল দিব। আচ্ছা, তুই উপরে যা। ইরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওইদিকে রাত 10টা বাজে। ইরা আকাশকে কল দেয়। আকাশ কল রিসিভ করে। কল রিসিভ করে ইরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে রাত 12টা পার হয়ে যায়, কিন্তু এখনও ওদের কথা বলা শেষ হয়নি। রাত 1টা বাজে। ওরা দুজনে কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয়। তখন ইরা কল দেয়, তাই আকাশ কল রিসিভ করে কথা বলতে থাকে। কি করছো তুমি? এই তো অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তুমি কি করো? আমিও তৈরি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা, তোমার অফিস কোথায়? এই তো মিনা রোডের পাশে। আমি আসার সময় তোমার সাথে দেখা করব। কেন? বারে, তুমি কোন অফিসে চাকরি করো তা তো দেখতেই হবে। তবে অফিসের ভেতরে ঢুকবো না, তুমি বাইরে আসবে, আমি ওখানেই দেখা করব তোমার সাথে। আচ্ছা, তুমি অফিসের সামনে এসে কল দিও আমাকে, আমি নিচে এসে দেখা করে যাব। আচ্ছা, তাহলে বাকি কথা না হয় আমরা দেখা হলেই বলবো। এদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে যায় অফিসের দিকে। এদিকে আকাশ অফিসে এসে অনেক ব্যস্ত হয়ে পড়ে, কেননা আজকে অনেক কাজ পড়ে আছে। তার দিক থেকে মানুষ আসে দেখা করার জন্য। এইদিকে ইরা ওদের নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তখন দুপুর 3টে বাজে। ইরা ওর অফিসের কাজ শেষ করে চলে আসে আকাশের ঠিকানায়। ইরা ওখানে এসে দেখে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়। তার মানে আকাশ এখানে কাজ করো? তাহলে তো ভালোই হয়েছে, কিছুটা আইনের পাওয়ার আছে। যাই, ওকে কল দিই। ইরা আকাশকে কল দেয়। কল দিলে আকাশ নিচে নেমে আসে। আকাশ নিচে নেমে আসলে ইরা আকাশকে গাড়িতে ওঠায়। আকাশ কোনো প্রশ্ন না করেই গাড়িতে উঠে যায়। এদিকে আকাশ এশাকে কল দিয়ে জানিয়ে দেয় আজকে মিটিংগুলো ক্যান্সেল এবং এশা বাড়িতে চলে যেতে বলছে। এদিকে ইরা আকাশকে নিয়ে ওদের নতুন প্রজেক্টের জায়গায় নিয়ে আসে। আমাকে এখানে কেন এনেছো? আমাদের নতুন প্রজেক্টের কাজ চলতেছে, তাই তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। কাজ বন্ধ কেন? তাই তো, দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসছি।
ইরা ওখানে গিয়ে 5 মিনিট পর আসে, এসে আকাশকে জানায় প্রজেক্ট নাকি সরকার থেকে বন্ধ করে দিয়েছে। এই প্রজেক্ট নাকি আগের প্রধানমন্ত্রী ক্যান্সেল করে দিয়েছিল, তাই এখন সরকারি লোক এসে প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। এখন কি হবে আমাদের এই প্রজেক্ট, আমাদের পুরো ব্যবসা, ব্যাংকের কাছে ঋণ। যদি এই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা পথে বসে যাব। আকাশ কি পারবে ইরাদের পথে বসার থেকে বাঁচাতে? কেন আগের প্রধানমন্ত্রী এই প্রজেক্টটা বাতিল করেছিল? তার সাথে ওনার মৃত্যুর কারণ কি ছিল তা আপনারা গল্পের পরবর্তী অংশ শুনলেই বুঝতে পারবেন। তাই ততদিন সাথেই থাকুন। পুরো গল্পটা বুঝতে পরবর্তী অংশ আসা পর্যন্ত অপেক্ষা করুন। ভালো লাগলে লাইক দেবেন আর নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।